আজকের বিষয়ে ফাঁসির আগে আসামি শেষ ইচ্ছা গবেষণামূলক অডিও বুকে আমরা নিত্য নতুন বিষয়ের উপর অডিও বুক প্রস্তুত করি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অডিওটি শেয়ার করুন। তিহার জেলে ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছা পূরণের প্রক্রিয়া একটি সুনির্দিষ্ট এবং মানবিক পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা হয়, যা জেল প্রশাসনের নীতিমালা এবং আইনি কাঠামোর অধীনে পরিচালিত হয়। এই প্রক্রিয়া আসামির মানসিক অবস্থা, মানবাধিকার এবং সামাজিক ধর্মীয় রীতিনীতির প্রতি সম্মান প্রদর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হয়। নিম্নে তিহার জেলে ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছা নিয়ে বিস্তারিত বিবরণ দেওয়া হল। 1. শেষ ইচ্ছা জানার প্রক্রিয়া। তিহার জেলে ফাঁসির আদেশ কার্যকরের পূর্বে আসামির শেষ ইচ্ছা জানতে জেল প্রশাসন নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে। এই প্রক্রিয়াটি সাধারণত ফাঁসির নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা বা দিন আগে শুরু হয়। জেল কর্তৃপক্ষ আসামির কাছে সরাসরি বা তাদের প্রতিনিধির মাধ্যমে জানতে চায় তারা তাদের শেষ মুহূর্তে কি করতে চান বা কোন বিশেষ অনুরোধ আছে কিনা। এই ইচ্ছাগুলো সাধারণত নিম্নলিখিত বিষয়গুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে: পরিবারের সঙ্গে সাক্ষাৎ, আসামিকে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া হয়। তিহার জেলে ফাঁসির দিন সাধারণত রাত 8টা পর্যন্ত পরিবারের সদস্যরা আসামির সঙ্গে দেখা করতে পারেন। এই সময়ে আসামি তাদের পরিবারের কাছে অস্বীকৃত শেষ ইচ্ছা বা বার্তা প্রকাশ করতে পারেন, যেমন সম্পত্তি হস্তান্তর বা অন্য কোনো ব্যক্তিগত বার্তা। ধর্মীয় আচার অনুষ্ঠান, আসামি যদি কোনো ধর্মীয় রীতি পালন করতে চান, তবে জেল প্রশাসন তা বাস্তবায়নের ব্যবস্থা করে। উদাহরণস্বরূপ, মুসলিম আসামিদের ক্ষেত্রে একজন মাওলানা বা ধর্মীয় নেতাকে আমন্ত্রণ জানানো হয় তওবা পড়ানোর জন্য। আসামি নফল নামাজ পড়তে বা ধর্মগ্রন্থ পাঠ করতে পারেন। অন্য ধর্মের আসামিদের জন্যও তাদের ধর্মীয় গুরু বা গ্রন্থের ব্যবস্থা করা হয়। খাবারের অনুরোধ, আসামির খাবার সম্পর্কিত শেষ ইচ্ছা পূরণের জন্য জেল কর্তৃপক্ষ সাধ্যমতো ব্যবস্থা করে। এটি সাধারণত সহজ এবং সাশ্রয়ী খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন পছন্দের কোনো খাবার বা ঐতিহ্যবাহী খাবার। তবে কিছু ক্ষেত্রে আসামি খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানান, যেমন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ক্ষেত্রে দেখা গেছে তারা শেষ মুহূর্তে খাবার গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। অন্যান্য ব্যক্তিগত ইচ্ছা, কিছু ক্ষেত্রে আসামি বিশেষ কিছু ইচ্ছা প্রকাশ করতে পারেন, যেমন কোনো গান শোনা বা কোনো ব্যক্তিগত জিনিসপত্র পরিবারের কাছে হস্তান্তর করা। উদাহরণস্বরূপ, একজন আসামির শেষ ইচ্ছা ছিল বাংলাদেশের কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর গান শোনা। 2. প্রক্রিয়ার সময়সীমা ও প্রস্তুতি। ফাঁসির সময় নির্ধারণ। তিহার জেলে ফাঁসির আদেশ সাধারণত চূড়ান্ত রায় পাওয়ার 21 থেকে 28 দিনের মধ্যে কার্যকর করা হয়। ফাঁসির তারিখ নির্ধারিত হওয়ার 2 দিন আগে আসামিকে 1 নম্বর কন্ডেম সেলে স্থানান্তর করা হয়, যেখান থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। পরিবারকে জানানো। ফাঁসির দিন পরিবারের সদস্যদের জানানো হয় যাতে তারা শেষবারের মতো আসামির সঙ্গে দেখা করতে পারেন। এই সময়ে আবেগপ্রবণ মুহূর্ত সৃষ্টি হয়, যেখানে আসামি ও তাদের পরিবার কান্নায় ভেঙে পড়তে পারেন। ধর্মীয় ও মানসিক প্রস্তুতি। ফাঁসির আগে আসামিকে গোসল করানো হয়। মুসলিম আসামিদের জন্য কুসুম গরম পানিতে বড়ই পাতা ও নিম পাতা মিশিয়ে গোসলের ব্যবস্থা করা হয়। এরপর মাওলানা তওবা পড়ান এবং আসামি নতুন কাপড় পরেন। এই প্রক্রিয়া সাধারণত ফাঁসির সময়ের 1-2 ঘন্টা আগে সম্পন্ন হয়। 3. উদাহরণ: নির্ভয়া কাণ্ডের আসামিদের ক্ষেত্রে নির্ভয়া গণধর্ষণ মামলায় 4 আসামি, মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং এবং পবন গুপ্তা 2020 সালের 1 ফেব্রুয়ারি তিহার জেলে ফাঁসির জন্য প্রস্তুত করা হয়েছিল। জেল প্রশাসন তাদের শেষ ইচ্ছা জানতে চেয়েছিল, যার মধ্যে ছিল পরিবারের সদস্যদের সঙ্গে শেষ সাক্ষাৎ, ধর্মগ্রন্থ পড়া বা ধর্মগুরুর সঙ্গে দেখা করার সুযোগ, সম্পত্তি হস্তান্তরের বিষয়ে অস্বীকৃত প্রকাশ। তবে এই আসামিরা তাদের শেষ ইচ্ছা সম্পর্কে কোনো স্পষ্ট বক্তব্য প্রকাশ করেননি, যা জেল কর্তৃপক্ষের কাছে অস্বাভাবিক বলে বিবেচিত হয়েছিল। কিছু সূত্রের মতে তারা ফাঁসির সময় পিছিয়ে দেওয়ার জন্য আইনি কৌশল অবলম্বন করছিলেন। 4. আইনি ও নৈতিক দিকাইনি কাঠামো। ভারতের জেল ম্যানুয়াল এবং তিহার জেলের নীতিমালা অনুযায়ী ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছা পূরণ করা একটি মানবিক অধিকার হিসেবে বিবেচিত হয়। তবে এই ইচ্ছাগুলো অবশ্যই যুক্তিসঙ্গত এবং জেলের নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। নৈতিক বিবেচনা। শেষ ইচ্ছা পূরণের মাধ্যমে আসামিকে মানসিক শান্তি দেওয়ার চেষ্টা করা হয়, যাতে তারা তাদের জীবনের শেষ মুহূর্তে কিছুটা সান্ত্বনা পান।
এটি জেল প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। 5. বাস্তব উদাহরণ ও ভিন্নতা। নির্ভয়া মামলার আসামি। এই আসামিরা তাদের শেষ ইচ্ছা প্রকাশে অনীহা দেখিয়েছিলেন, যা সম্ভবত তাদের আইনি কৌশলের অংশ ছিল। বাংলাদেশের উদাহরণ: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসির ক্ষেত্রে দেখা যায়, তারা নামাজ পড়ার সুযোগ চেয়েছিলেন এবং তওবা পড়েছিলেন। জাহাঙ্গীর তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন, কিন্তু খাবার গ্রহণে অনাগ্রহ দেখিয়েছিলেন। বারী সিদ্দিকীর গান। একটি ব্যতিক্রমী উদাহরণ হল একজন আসামির শেষ ইচ্ছা হিসেবে বারী সিদ্দিকীর গান শোনার অনুরোধ, যা জেল প্রশাসন সাধ্যমতো পূরণ করার চেষ্টা করেছিল। 6. চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা। আসামির মানসিক অবস্থা। অনেক আসামি শেষ মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েন, যার ফলে তারা কোনো ইচ্ছা প্রকাশ করতে পারেন না। উদাহরণস্বরূপ, ফিরোজ পাগলা নামে একজন আসামি মানসিক ভারসাম্য হারিয়ে অসংলগ্ন আচরণ করেছিলেন। জেলের সীমাবদ্ধতা। জেল প্রশাসন সব ইচ্ছা পূরণ করতে পারে না, বিশেষ করে যদি তা নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বা অবাস্তব হয়। আইনি বিলম্ব। কিছু আসামি ফাঁসির সময় পিছিয়ে দেওয়ার জন্য প্রাণভিক্ষার আবেদন বা আইনি কৌশল ব্যবহার করেন, যা শেষ ইচ্ছা প্রকাশের প্রক্রিয়াকে জটিল করে তুলতে পারে। 7. উপসংহার। তিহার জেলে ফাঁসির আগে আসামির শেষ ইচ্ছা পূরণের প্রক্রিয়া একটি সংবেদনশীল এবং আইনি কাঠামোর মধ্যে পরিচালিত কার্যক্রম। এটি আসামির মানবিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তাদের শেষ মুহূর্তে মানসিক শান্তি প্রদানের চেষ্টা করে। তবে, আসামির মানসিক অবস্থা, আইনি জটিলতা এবং জেলের সীমাবদ্ধতার কারণে এই প্রক্রিয়া সবসময় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় না। এই প্রক্রিয়া সমাজের বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা শাস্তি ও মানবিকতার মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করে।